আরে না না, তোমার কোথাও যেতে হবে না, এই নাও তোমার টাকা। আমি নোট দুটো হাতে নিয়ে উল্টে পাল্টে জিজ্ঞেস করলাম, জাল নোট না তো? একটাও না, তুমি চেক করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন খুশি হয়ে আমাকে প্র্যাকটিক্যাল করে দেওয়ার পারিশ্রমিক দিয়েছেন, আমি কি না নিতে পারি বলেন? আর নিশ্চিন্তে থাকেন, আমি যুবরাজ ভাইয়ের কাছে কিচ্ছু বলবো না। কি, আসবেন আবার আমার সাথে লাগতে? যদি আবার আসেন তাহলে আমি কিন্তু সত্যি বিচার দিব। আমি বোন তোর হাতেও ধরি, পায়েও ধরি। আজকের থেকে তুই আমার বড় বোন। আমি ভুলেও তোকে দিয়ে কোনো কাজ করাবো না, বরং তোর থেকে 10 হাত দূরে থাকবো। যেই থ্রেট তুমি দিছো আর আমার পকেটও খালি করছো, আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখবো। ওই শাওন, মাহিম, চল এখান থেকে। আমার মাথা ঘুরতেছে, আর কিছু সময় থাকলে এখানে আমি অজ্ঞান হয়ে যাব। রনক ওর সাঙ্গপাঙ্গদের কথাগুলো বলে এখান থেকে দ্রুত কেটে পড়তে নিলেই আমি রনককে ডেকে বললাম, এই যে মিস্টার রনক, জি আপু। বড় বোন বানালেন আর তাকে সম্মান না করেই চলে যাচ্ছেন। মানে বুঝলাম না আপু। সালামকে দেবে? কিন্তু তুমি তো আমার ছোট। একটু আগে আমাকে বড় বোন কে বানালো? তাছাড়া সালাম ছোট বড় সবাইকে দেয়া যায়। ও, ভুলে গেছিলাম। জোরে সালাম দিন। দিতেই হবে? না দিলে কিন্তু যুবরাজ ভাইয়ের কাছে বিচার দিব। আবার ব্ল্যাকমেইল? হুম, জলদি সালাম দিন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বৎস। এখন থেকে যখন যেখানে আমায় দেখবে তখনই সালাম দেবেন। কেন? দিতে বলেছি দেবেন, এত কথা তো শুনতে চাইনি। নয়তো আমি কিন্তু ভাইয়ের কাছে বিচার দিব। আর আমাকে কিন্তু যুবরাজ ভাইয়া চেনে। আমি বিচার দিলে ভাইয়া সব বিশ্বাস করে নেবে। মারলাম একটা ঢপ। আমাকে যুবরাজ ভাইয়া চিনেই না। ভাইয়ার কাছে গিয়ে যদি বলি আমি অন্য কলেজের স্টুডেন্ট, তাও বোধহয় বিশ্বাস করে নেবে। কারণ স্কুল কলেজে সবাই শুধু দুই টাইপের স্টুডেন্টদের চেনে। এক ক্লাসের টপার স্টুডেন্টদের, আর দুই ক্লাসের সবচেয়ে বাজে স্টুডেন্টদের। কারণ ছাড়া খুব কমই চেনে তারা। আমি হলাম ওই মাঝামাঝি ধরনের স্টুডেন্ট, তাই আমাকে সবাই চিনেও না ভালো মতো। রনক আমাকে উদ্দেশ্য করে বলল, আমি কি যাব? হুম ঠিক আছে, যান এবার। আমি বলতে দেরি, কিন্তু রনকের কোনো রকম সেখান থেকে কেটে পড়তে দেরি না। আমি হাসতে হাসতে পেট ধরে বসে পড়লাম। আজ বেচারাদের আচ্ছা শিক্ষা দেওয়া হয়েছে। তন্নি আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে হাতের 500 টাকার নোট দুটোর গাঢ় করে একটা চুমু খেলাম। এই না হলে কি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট? সব জায়গায় বিজনেস খুঁজে নেই। এত কিছু হয়ে ভালোই হয়েছে, মাঝ থেকে আমার 1000 টাকা লাভ হলো। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট বলে কথা। লাভ লোকসানের হিসেব যদি না করি তাহলে কিরকম অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হলাম? একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার সহজ সরল মনটা কোথায় জানি হারিয়ে গেছে। মনটার রং ছিল সাদা, মনে ছিল সীমাহীন ভালোবাসা। যদি কোনো সদয়বান আমার মনটা পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক আমার সাথে যোগাযোগ করুন। সদর দরজা দিয়ে ঢুকে মাইকের মতো চেঁচিয়ে বিজ্ঞপ্তি দিতে দিতে আসছিলাম। ছাদ থেকে মাত্রই ফিরছি। খালামণি আস্ত ধনিয়া রোদে দিয়ে আসতে বলেছে, তাই ছাদে গিয়েছিলাম। ভেতরে ঢুকতেই চোখ ছানা বড়া। তায়াং ভাইয়া আর তার দুই বন্ধু সোফায় বসে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারা দুজন হলো ইমরান হাশমি ভাইয়া আর এনজিও সংস্থা। ভাইয়ার বন্ধুদের আসার নির্দিষ্ট একটা সময় আছে। হয় সকাল 8টার দিকে আসবে, নয়তো দুপুরে খাবার আগে কিংবা পরে। তবে এনাজের জন্য কোনো সময় বাধা নেই। সে যখন খুশি তখন আসতে পারবে। তায়াং ভাইয়ার জানে জিগার দোস্ত বলে কথা। আমি তাদের দেখে বেশ লজ্জায় পড়ে গেলাম। ইস, কি না কি ভাবছে তারা। হাতে থাকা বড় প্লাস্টিকের থালাটা দিয়ে মুখ ঢেকে ফেললাম। দ্রুত তাদের পাশ কাটিয়ে যেতে নিলেই তায়াং ভাইয়া গম্ভীর গলায় বলল, তোর মন আবার কোথায় হারিয়ে গেল? কেউ কি চুরি করে নিয়েছে নাকি? যদি কেউ চুরি করেও, তাহলে সে শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু পাবে না। তা চোরটাকে? আমি থালা সরিয়ে শুধু চোখ দুটো বের করলাম। তারপর রাগী চোখে তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, এমনি বলছিলাম, আমার মন কোথাও হারায়নি। আর এই নোভার মন চুরি করা এত সহজও নয়। এনাজ মুচকি হেসে তায়াং ভাইকে উদ্দেশ্য করে বলল,
এনজিও সংস্থা ভালো হবে না কিন্তু। উচিত কথা বললে সবারই গায়ে ফসকে পড়ে। তা মিস টিটি পোকা মনটা হারালেন কোথায়? ঘাসে নাকি রাস্তায়? আমি খুঁজে পেলে কিন্তু দেবো না, আমার কাছে রেখে দেবো। ইমরান ভাইয়া এনাজের পিঠে জোরে চাপড় মেরে বলল। কি রে দোস্ত, হাফসাপ তো ভালো ঠেকছে না, ঘটনা কি? এনাজ বলল, কোনো ঘটনা নেই দোস্ত। টিটি পোকার মন পেলে বইয়ামে ভরে রাখতাম, আর মনটাকে ওয়াশ করে তার থেকে সব শয়তানি বুদ্ধি বের করে ফেলতাম। একবার শুধু হাতে তো পাই, তারপর কি করে সোজা করতে হবে তা আমি দেখে নেব। ইমরান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তা নোবা, মনটা কোথায় হারিয়ে ফেলছো? আমাদের এনাজে মাঝে নাকি? আমাদের এনাজ তো সেই কবে তো। ইমরান ভাইয়ার পুরো কথা শেষ করার আগেই এনাজ তার মুখ চেপে ধরল। আমি তাদের কাণ্ড দেখে চোখ মুখ কুচকে তার দিকে তাকালাম। এনাজ ইমরান ভাইয়ার মুখ ছেড়ে মাথায় একটা মৃদু থাপ্পড় মেরে ওকে চোখের ইশারায় কি জানি বলতে মানা করলো। আমি কিছু বুঝলাম না। তায়াং ভাইয়া মুখ টিপে হাসছে। আমি ইমরান ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি বলতে চেয়েছিলেন ইমরান হাসমি ভাইয়া? ইমরান ভাইয়া একবার তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে আর একবার এনাজের দিকে তাকালো। এনাজ ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলছে। আমি বেকুবের মতো তিনজনের দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হলাম। তাই তাদের জিজ্ঞেস করলাম, আপনারা একে অপরকে ইশারা করে কি বলতে মানা করছেন? ইমরান ভাইয়ার সবগুলো দাঁত দেখিয়ে হে হে করে হেসে বলল, কিছু না। জলদি বলেন ইমরান হাসমি ভাইয়া, আপনারা আমার থেকে কিছু একটা তো অবশ্যই লুকাচ্ছেন। আমার নাম ইমরান হোসেন। হাসবি নয় রে বোন, তুই আবার নামটার 13টা বাজিয়ে দিলি। এতই যখন আমাকে অন্য নামে ডাকা দিচ্ছে তোমার, তাহলে ইমরান মাহমুদ বলতা, তাহলে নিজেকে সিঙ্গেল মনে হতো। তা না করে ইমরান হাসমি। আপনার চেহারা আমার কাছে ইমরান হাসমির মতোই লাগে, তাই আমি এই নামে ডাকি। কথাটা বলেই মুখ টিপে হাসতে লাগলাম। আমার হাসির সাথে এনাজ ও তায়াং ভাইয়াও যুক্ত হলো। ইমরান ভাইয়া আমাদের সবার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। আমরা কেউ সেটা গায়ে মাখলাম না। ইমরান ভাইয়া ও এনজিও সংস্থা দুজনেই তায়াং ভাইয়ার অনেক বিশ্বস্ত, তাই তায়াং ভাইয়া এখনো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিয়েছে। অন্য কেউ থাকলে তায়াং ভাইয়া কবেই এক রাম ধমক দিয়ে এখান থেকে বিদায় করত। খালামণি কিচেন থেকে ডাকতেই আমি সেদিকে দৌড়ালাম। ছোট্ট 3টা রুম, একটা ছোট ড্রয়িং রুম, একটা কিচেন নিয়ে তায়াং ভাইয়াদের ছোট্ট একটা ফ্ল্যাট। এখানে গত কয়েক বছর ধরে তারা ভাড়া থাকে। এক রুমে তায়াং ভাইয়া, আর এক রুমে খালামণি, আর তন্নির রুমে আমি ও তন্নি থাকি। প্রত্যেকটা রুমে অ্যাডজাস্ট করা বাথরুম। তন্নি ও তায়াং ভাইয়ার রুমে ছোট করে বারান্দা আছে। খালু প্রবাসী থাকে। সবাই কত করে বলে এই বয়সে আর বিদেশ করতে হবে না, কিন্তু তিনি শোনেন না। বলেন তায়াং ভাইয়ার একটা গতি করে তারপর দেশে আসবেন। গতকাল শুনলাম তায়াং ভাইয়াও এনজিও পার্টনারশিপে ব্যবসা শুরু করবে, কিন্তু কিসের ব্যবসা তা জানি না। কলেজ থেকে ফিরে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। প্রচুর মাথা ব্যথা উঠেছিল, আর আমার মাথা ব্যথার ঔষধ একমাত্র ঘুম। পুরো রুম অন্ধকার করে ঘন্টাখানিক ঘুমোলে আমার মাথা ব্যথা কমবে। মাথা ব্যথা হলে আমাকে কেউ ডাকে না, কারণ ঘুম পরিপূর্ণ না হলে আরো বেশি মাথা ব্যথা ধরে। বারান্দার দরজাটা হালকা করে ভিড়ানো ছিল, যার কারণে পরন্ত বিকেলের চিকচিক করা উপচে পড়া রোদ অবাধ্য হয়ে আমাদের রুমে ঢুকে পড়েছে। সেই আলোতেই জেগে গেছি। আমার ঘুম ভাঙতে এতটুকু আলোই যথেষ্ট। পাশে তাকিয়ে দেখি তন্নিও ঘুমে। মাথাটা অনেকটা ঝিমঝিম করছে। আসরের নামাজ পড়ে কিচেনে চলে গেলাম। গিয়ে দেখি খালামণি এটো থালা বাসনগুলো পরিষ্কার করছে। আমাকে দেখে বলল, মাথা ব্যথা কমেছে? অনেকটা কমেছে, কিন্তু এখনো ঝিমঝিম করছে। খাবার খেয়ে একটা ওষুধ খা, দেখবি ভালো লাগবে। ঔষধ খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। আমার গলায় বেঁধে থাকে। খালামণি, পেটে 2-4 ঘা দিলে এমনি গলা থেকে নেমে যাবে। তুমি আম্মুর মতো কথা শুরু করলে। যাও, কথা নেই তোমাদের সাথে। আমি ঠোঁট ফুলিয়ে অন্যদিকে ঘুরতেই খালামণি ফিক করে হেসে উঠল। আমি তার দিকে কপাল কুঁচকে তাকালাম। খালামণি ঠোঁটের কোণায় হাসি রেখেই বলল, সেই ছোটবেলার মতো করিস এখনো। আমি খালামণিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমি তো এখনো তোমাদের কাছে ছোটই। যদি ছোট না হতাম তাহলে কি এত বড় ভুলটা করতে যেতাম বলো? এখন ভেবে দেখি কত বড় বোকামি করতে গিয়েছিলাম, তাও একজন বেঈমান মানুষের জন্য। আমার কথা শুনে খালামণির মুখটা অন্ধকারে ছেয়ে গেল। কিছুটা রুক্ষ স্বরেই বলল,
বাদ দে এসব কথা। যা চলে গেছে তা তো গেছেই, নিশ্চয়ই তোর জন্য এর থেকে 1000 গুণ ভালো কিছু আছে। এগুলো আমার বিষাক্ত অতীত খালামণি, আমি চাইলেও ভুলতে পারি না। এখনো মাঝরাতে মনে হলে আতকে উঠি। খালামণি হাতের কাজগুলো রেখে আমার 2 বাহু ধরে আমাকে তার বরাবর ঘোরালো, তারপর এক হাত আমার গালে রেখে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুই না সবসময় এই কথাটা বলিস, তাহলে এখনো কেন পুরাতন নিয়ে পড়ে আছিস? সারাদিন তো দুষ্টুমি ফজলামিতে নিজেকে ব্যস্ত রেখে তো সব ভুলে থাকি, কিন্তু মাঝে মাঝে মনে এলে নিজের মধ্যে থাকি না আমি। সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। তাই যেন হয় খালামণি। নে এবার ভাত খেয়ে ওষুধ খা। আমি খালামারির সামনে থেকে সরে চুলোয় ছোট পানির পাতিল বসাতে বসাতে বললাম, এখন ভাত খেতে ইচ্ছে করছে না, এক মগ কফি খাবো। ভাত খেয়ে তারপর খা। পরে ভাত খাবো, এখন কফি খেয়ে নি, তাতে যদি মাথা ব্যথাটা একটু ঠিক হয়। তোর যা ইচ্ছে হয় কর, আমার কথা তো শুনিস না। 3 ভাই বোন নিজেদের মন মতো চলিস। কফির মগ নেই এখানে, তায়াঙের রুমে শোকেসের মধ্যে পাবি, সেখান থেকে নিয়ে আসিস। কেন, মিটসুপে না ছিল একটা? সেটা সেদিন ধুতে গিয়ে ডাট ভেঙে ফেলেছি, তাই তো নতুন নিয়ে আসতে বললাম। আচ্ছা তাহলে আসি। তায়াং ভাইয়ের রুমের সামনে গিয়ে দেখলাম দরজা ফেরানো। গুটি গুটি পায়ে দরজাটা হালকা খুলে কচ্ছপের মতো মাথা ভেতরে ঢুকিয়ে দেখলাম খাটের উপর হয়ে কেউ শুয়ে আছে। সে নিশ্চয় ঘুমে। তার মানে এখন আমাকে চোরের মতো ভেতরে প্রবেশ করে খুব সাবধানে শোকেস খুলে মগ বের করতে হবে। খুব সাবধানে পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। তারপর যথাসম্ভব শব্দ না করে শোকেস খুললাম। কিন্তু শোকেস খোলার পরেই ঘটল বিপত্তি। ভেতর থেকে শো করে উঠলো একটা তেলাপোকা, বের হলো। সেটা গিয়ে উড়ে বসলো উপর হয়ে শুয়ে থাকা মানুষটার পিঠের উপর। এটাকে এখন না মারলে তো কাঁথা বালিশ কিংবা জামা কাপড় কেটে ফেলবে। তাই আমি পা টিপে টিপে তার দিকে এগিয়ে গেলাম। মানুষটা তায়াং ভাইয়া নয়, গালের চাপদারি দেখে বুঝলাম এনজিও সংস্থা। পাশ থেকে বালিশটা নিয়ে ধরাম করে তার পিঠের উপর যেখানে তেলাপোকা বসেছে সেখানে দিলাম একবারই। বেচারা আহ শব্দ করে ধরফর করে উঠে বসতে নিলে আমি তাকে থামিয়ে দিলাম। প্লিজ 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 উঠবেন না, একটা তেলাপোকা। বেচারা আর উঠলো না। আমি ততক্ষণে বালিশ ছেড়ে তেলাপোকা খোঁজার মিশনে নেমেছি। তেলাপোকাটাকে খুঁজে পাচ্ছি না, তাই এদিক সেদিক খুঁজে এনাজের পাশে গিয়ে এক হাতে ওর টি শার্ট তুললাম। আমি আসলে দেখতে গিয়েছিলাম তার শরীরের ভেতরে তেলাপোকাটা ঢুকেছে কিনা। এনাজ চোখ মুখে বিস্ময় নিয়ে আবারও পেছনে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। তেলাপোকার পায়ের মতো কিছু একটা দেখতেই আমি টি শার্ট ছেড়ে আবার বালিশ নিয়ে একের পর এক এনাজের পিঠে বাড়ি দিতে লাগলাম। এনাজ চেঁচিয়ে বলল, টিরি পোকা কি করছো? আমার লাগছে তো। আউচ! এ মা গো! তার কথায় আমার হুঁশ ফিরল। আসলে যে বালিশটা দিয়ে এতক্ষণ একের পর এক বাড়ি মারছিলাম সেটা অনেক শক্ত। এটা দিয়ে ব্যথা পাওয়াটা স্বাভাবিক। আমি বাড়ি থামিয়ে এক হাত মুখে দিয়ে বিস্মিত চোখে এনাজের দিকে তাকালাম। এনাজ পিঠে হাত দিয়ে বলল, আহা, আমার পিঠ! আটার ডো পেয়েছো নাকি? এত জোরে কেউ বাড়ি দেয়? এদিক সেদিক তাকিয়ে দেখলাম তেলাপোকা নিচের ফ্লোরে ঘাপটি মেরে বসে আছে। আর এতক্ষণ আমি শুধু শুধু বেচারের উপর বালিশ অভিযান চালিয়েছি। বালিশটাকে ছুঁড়ে ফেলে সেখান থেকে পলাতক আসামি হলাম। এখানে আর আমি নেই বাবা। পরের দিন সকাল থেকে আকাশটা আজ ঘন আঁধারে ঢেকে আছে। মনে হচ্ছে এই বুঝি ঝুপঝাপ করে বৃষ্টি নেমে গেল। তন্নি আজ কলেজে আসেনি। ওর সকালে একটু মাথা ধরেছিল, সেই ছুতোয় সে আজ কলেজ ফাঁকি দিয়েছে। আমিও দিতে পারতাম, কিন্তু মন সায় দিল না। সামনে এক্সাম, তাই একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছি। কলেজ ছুটি হয়েছে আরও মিনিট 10 ধরে। হেঁটে গেট পার হতেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির তোড়জোড়ে পাশের এক দোকানের ছাউনির নিচে দাঁড়ালাম। আকাশের অবস্থা দেখেও ছাতা আনিনি। ছাতা আনতে আমার ভীষণ বিরক্ত লাগে। বৃষ্টি না হলে ছাতার বোঝা বইতে হয়, তাই আমার কাছে ছাতা নামক বস্তুটা অসহ্যকর। আশেপাশের দোকানগুলো বন্ধ। এই বৃষ্টিতে রিক্সা তো জীবনেও পাওয়া যাবে না, তাই বোর হয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো,
সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো, শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো। লা 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 লা। সম্প্রতি জনপ্রিয় হওয়া এই গানটা পাশের কোথাও জোরে বাজছে। আশেপাশে তাকিয়ে সেই উৎস খুঁজতে লাগলাম। একসময় খুঁজেও পেলাম। আমার থেকে 7 থেকে 8 হাত দূরে একটা কলেজ পড়ুয়া ছেলের মোবাইলে গানটা বাজছে। বৃষ্টির বেগ কমে আসায় আর ছেলেটা বেশি একটা দূর না হয় গানের প্রত্যেকটা শব্দই আমি শুনতে পেরেছি। অদ্ভুতভাবে এই গানের সাথে আমার জীবনেরও মিল আছে। পাশ দিয়ে কলেজের একটা ছেলে ও একটা মেয়ে একসাথে এক ছাতার তলে আমাকে সাইড কাটিয়ে চলে গেল। তা দেখে আমার বিষাক্ত অতীত মাথাচাড়া দিয়ে উঠল। তার সাথেও দেখা হয়েছিল আমার এই বৃষ্টির দিনে। একসময় বৃষ্টি খুব পছন্দ থাকলেও এখন প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টি দেখলেই যে অতীতগুলো চোখে ভাসে। হ্যাঁ, আমিও প্রথম ভালোবাসার সান্নিধ্যে গিয়েছিলাম, কিন্তু কে জানতো সেই ভালোবাসাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কেই বা জানতো আমি এক বেঈমানকে মন দিয়ে বসেছিলাম। ওপর দিয়ে আমি একটা হাসি খুশি প্রাণোৎসল মেয়ে, যে কিনা সবাইকে মাতিয়ে রাখে, কিন্তু ভেতরে আমি ব্রোকেন, পুরো ভেঙে চুরে গেছি। কোনো কিছুর অস্তিত্ব নেই। তোর খবর কি কেউ রাখে? তবে একজনের কারণে আমি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি না। যদি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি তাহলে আমার বাবাকে, তায়াং ভাইয়াকেও দোষারোপ করা হবে। কিন্তু তারা তো আমার নতুন করে বেঁচে থাকার কারণ। হুট করে কেন যেন আবার অতীতটা মনে এলো, যে বিষাক্ত অতীতের কারণে আমি আজ আমার পরিবার থেকে এত দূরে, আমার প্রিয় গ্রাম, প্রিয় পরিবেশ, সব থেকে দূরে। আবার কেন সেই অতীত মনে হচ্ছে আমার? চোখ দুটো টলমল করে উঠল। হঠাৎ আমার মুখের সামনে এসে একজন তার ছাতাটা ঝাড়া দিল। ছাতায় থাকা পানির বিন্দুগুলো আমার মুখে ছিটে আসতেই আমার সম্মিত ফিরল। সে ছাতাটা ঝাড়া দিয়ে আমাকে বলল,